এভারেজটা দেখেন, এভারেজের জন্য মানে আমরা হচ্ছে যে একটু একটু করে সব ফাংশন গুলো শিখে নেব। আমি একসাথে শুধুমাত্র ফাংশনের ক্লাসে শুধুমাত্র ফাংশন দেখাবো তা না, মাঝখানে মাঝখানে আমি কিছু কিছু ফাংশন গুলো দেখাবো। ফাংশন, ঠিক আছে। ফর্মুলা হচ্ছে যে যেগুলো হচ্ছে যে আপনার নিজস্ব তৈরি, আর ফাংশন হচ্ছে যে ফাংশন বা মেথড, মানে এই কথাগুলো আপনি যদি কম্পিউটার সায়েন্সে বা ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডে বা কোনো প্রোগ্রামিং করে থাকেন তাহলে দেখবেন যে ফাংশন বা মেথডটাকে বলা হয়, মেথড বা ফাংশনটা সেম জিনিস। আর ফর্মুলা হচ্ছে যে যেটা আপনি নিজে তৈরি করছেন সেটা হচ্ছে যে ফর্মুলা। হ্যাঁ, ফর্মুলা বলতে হচ্ছে যে আপনি মনে করেন এখানে এটার সাথে এই সেল এই সেল এই সেল যোগ করলে, মানে এটা নিজের ক্রিয়েশন যেটা সেটা হচ্ছে যে মানে ফর্মুলা। এখানে হচ্ছে যে ফাংশন হচ্ছে যে এটা যে একটা ফাংশন হচ্ছে যার প্যারামিটার দেওয়া আছে, প্যারামিটার কি জিনিস সেটা আমি পরে বুঝাচ্ছি। এটা দেখেন আমি এভারেজটা লিখি, এটা দেখাতে দেখাতে আমি বুঝাচ্ছি আপনাকে। এটা হচ্ছে ইকুয়াল টু AVRG, এভারেজ। এভারেজ লেখার পরে দেখেন এখানে দেখাচ্ছে কি, এভারেজ হচ্ছে একটা ফাংশন বা মেথডও বলা হয় এটাকে। এক্সেলের ভাষায় এটা আমরা বলি হচ্ছে এখানে কি ফর্মুলাস এর মধ্যে অনেক কিছু আছে যে ফাংশন, বিভিন্ন ধরনের ফাংশন গুলো আছে, তারা কি কি আছে দেখি। এই যে ফাংশন লাইব্রেরি, হ্যাঁ, এই ফাংশন লাইব্রেরিজ দেখেন এখানে এগুলো সবগুলো হচ্ছে যে এক একটা ফাংশন, এবং এই ফাংশনের মধ্যে আপনার যেটা এখানে করা হয় সেটা হচ্ছে যে এগুলো হচ্ছে যে জাস্ট তৈরি করা আছে, আপনি জাস্ট ইউজ করবেন। এবং এটা বুঝবেন কি হবে যে এভারেজের মধ্যে আপনি কি নিবেন, কোনো সংখ্যা নিবেন না টেক্সট নিবেন, মানে কোনো টেক্সট নিবেন বা কোনো লেখা নিবেন। এখানে দেখেন এখানে বলা আছে যে এটা নাম্বার নিবেন, হ্যাঁ, নাম্বার নাম্বার। এখানে দেখেন নাম্বার 1 কমা দিয়ে নাম্বার 2, হ্যাঁ, তারপরে কমা দিয়ে 3টা ডট দেওয়া আছে। 3টা ডটের মানে হচ্ছে যে আপনি যতটা খুশি ততটা আপনি নাম্বার আপনি এখানে রেঞ্জ সিলেক্ট করে দিতে পারেন। হ্যাঁ, যেমন হচ্ছে যে আমি চাইলে এইভাবে দিতে পারি, এটা সিলেক্ট করলাম, তারপরে আমি এটা কমা দিলাম, তারপরে এটা সিলেক্ট করলাম, এটা কমা দিলাম, এটা সিলেক্ট করলাম, এটা কমা দিলাম, এটা সিলেক্ট করলাম, এটা কমা দিলাম, তারপরে আমি যদি ব্র্যাকেট ক্লোজ করি তাহলে কিন্তু এটা এভারেজ দেখাবে। আ আ আ আ আ তো এভারেজটাকে ডিফারেন্ট দেখাচ্ছে কেন? 40 তো না, ঠিক আছে। PERG average 51, ঠিক আছে, একটু দেখি। ও ঠিক আছে, এখানে এভারেজ দিয়ে আমি দেখেন প্রত্যেকটা সেলের অ্যাড্রেস দিলাম। এখানে নাম্বার 1 নাম্বার 2 নাম্বার 3 মানে হচ্ছে যে আমরা এখানে কোনো সংখ্যাও দিতে পারি। আমরা যদি এখানে কোনো সংখ্যাও লিখি, মনে করেন 30 লিখলাম, ঠিক আছে। আমি একটা ফাংশন মানে একটা আমি ফাংশন দেখাই দিচ্ছি, যা এই একটা ফাংশনের মাধ্যমে আপনি অন্য ফাংশনগুলো একটু আইডিয়া করার চেষ্টা করেন যে অন্য ফাংশনগুলা আসলে কি রকম, ঠিক আছে। রেকর্ড হচ্ছে, ওকে। সেটা হচ্ছে দেখেন ইকুয়াল টু AVRG, এভারেজ। এভারেজ লেখার পরে এখানে আমি ফার্স্ট ব্র্যাকেট দিলাম, এখানে দেখেন লেখার সাথে সাথে এখানে নাম্বার 1 নাম্বার 2, তারপরে থার্ড ব্র্যাকেটের মধ্যে নাম্বার 2 আছে, তারপরে কমা দিয়ে 3টা ডট, মানে অসংখ্যবার আমি সংখ্যা দিতে পারি। এখন আমি যদি শুধুমাত্র সংখ্যা লিখি এখানে 30, 50, তারপরে 20, হ্যাঁ, এই 3টা লিখলাম, সেই 3টাকে সে এভারেজ করে এখানে দেখাই দিবে। আমরা চাইলে এইভাবে লিখতে পারি, কিন্তু আমাদের উদ্দেশ্য তো আসলে ডাইনামিক কাজ করা। ডাইনামিক কাজ করার জন্য আমরা কি করব, আমরা এখানে সেলের অ্যাড্রেসটা আমরা দেখাই দিব। সেলের অ্যাড্রেসটা আমরা কিভাবে দেখাবো, এই যে এখানে এভারেজ লেখার পর এখানে নাম্বার 1 এর জায়গায় আমি দেখাবো এই সেলের অ্যাড্রেস, তারপরে কমা দিয়ে নাম্বার 2 তে লিখলাম এই সেলের অ্যাড্রেস, তারপরে 3 তে এই সেলের অ্যাড্রেস, তারপরে আরেকটা লিখলাম এই সেলের অ্যাড্রেস, তারপরে আমি এটা ক্লোজ করলাম। তাহলে দেখেন আমি প্রত্যেকটা সেলের অ্যাড্রেস দিলাম কিন্তু সংখ্যাগুলো আমি দিলাম না। তার মানে সে কি করবে, ওই সেলের অ্যাড্রেসের মধ্যে, সেলের অ্যাড্রেস কি I4 J4 K4 L4, এই অ্যাড্রেসের মধ্যে যে ভ্যালুগুলো আছে সেগুলো সে নিবে এখানে, নিয়ে সে এখানে এভারেজ করবে। এটার ফলে আমাদের সুবিধাটা কি হচ্ছে, দেখেন আমি যদি এখানে 50 দেই, দেখেন এখানে এভারেজ চেঞ্জ হচ্ছে। আমি যদি এখানে 200 দেই তাহলে দেখেন এভারেজের ভ্যালুটা চেঞ্জ হচ্ছে, যার ফলে এই জিনিসটা কি ডাইনামিক হলো না। তো এরকম ডাইনামিক কাজ করার জন্যই আসলে আমাদের এই সেলের অ্যাড্রেসটা নিয়ে আমাদের কাজ করতে হবে। এই সেলের অ্যাড্রেসটার ফলে আমরা ডাইনামিক কাজ করতে পারছি, ঠিক আছে। তো এরকম যদি ডাইনামিক কাজ করতে হয় সেলের অ্যাড্রেস নিয়ে কাজ করতে হবে। আর এই কাজটা আরেকটু সোজা করার জন্য আমরা কি করব, জাস্ট হচ্ছে যে মাউস দিয়ে আমরা নাম্বার 1 নাম্বার 2 এভাবে না দিয়ে আমরা জাস্ট হচ্ছে মাউস দিয়ে এটা সিলেক্ট করলাম, মাউসের লেফট বাটনটা আমি চেপে ধরলাম, ঠিক আছে। লেফট বাটনটা চেপে ধরে তারপরে রাইট সাইডে টান দিলাম, টান দিয়ে আমি যতটুকু দরকার ততটুকু আমি রেঞ্জটা সিলেক্ট করে দিলাম, তারপরে আমি ইন্টার দিলাম, তারপরে সে এভারেজটা করে নিল। এখানে 36 মেবি ছিল,
তাহলে দেখেন এটা অটোমেটিক্যালি হয়ে গেল। আর আমি যদি এই এভারেজটা আমি যদি এই প্রত্যেকটার জন্য আমি এই এভারেজটা ম্যানুয়ালি লিখতে চাই, অনেক সময় লাগবে। তাই সেজন্য যদি যেন সময় না লাগে সেজন্য আমি কি করব, এখানে একটা মাউসের এই পাশে হচ্ছে যে আমি আমি এই সেলের এই কোণার মধ্যে মাউসটা নিয়ে গেলে প্লাস সাইন আসবে, এখানে ডাবল ক্লিক করব, সে অটোমেটিক্যালি ওই যে ফর্মুলাটা, এই যে সেলের সিলেকশনটা অটোমেটিক্যালি এই সেলের মধ্যে সিলেকশন গুলো চেঞ্জ করবে। আমি যখন এখান থেকে একটা সেল থেকে আরেকটা সেল সিলেক্ট করছি, দেখেন এখানে সেলের যে অ্যাড্রেসটা সেটা কিন্তু চেঞ্জ হচ্ছে। আপনি জাস্ট এই জায়গায় দেখবেন, এই জায়গাটা দেখবেন, এই যে সেলের, সরি, যে ফর্মুলা বারের মধ্যে দেখবেন, ফর্মুলা বারের মধ্যে দেখেন যে এই ফর্মুলা বারের সেল অ্যাড্রেস গুলা চেঞ্জ হবে। মাউস দিয়ে যখনই সিলেক্ট করবো ফর্মুলা বারের দিকে খেয়াল করবেন, এই দেখেন সেলের অ্যাড্রেস কি চেঞ্জ হচ্ছে, শুধুমাত্র কিন্তু রো নাম্বারটা চেঞ্জ হচ্ছে, কারণ আমরা কিন্তু সেম রোতে আছি। হ্যাঁ, আমরা কোন রোতে আছি, এন আই জে কে, ও বুঝছি। হ্যাঁ, এখানে হচ্ছে যে এখানে রো হচ্ছে যে কত, 4, এখানে রো হচ্ছে 4, এখানে 5, এখানে 6, এখানে 7, 8, 9, 10, 11, 12, রো নাম্বার শুধু চেঞ্জ হচ্ছে। আই এবং এল কিন্তু সে কিন্তু চেঞ্জ করছে না, ঠিক আছে। এই যে আই এবং এল, এখানে যে এল এবং আইটা চেঞ্জ করছে না, কারণটা হচ্ছে যে কি, আমি যে রেঞ্জটা সিলেক্ট করেছি সেটা কিন্তু আই এল এর রেঞ্জটা কি সে নিচ্ছে, এবং রেঞ্জটা আমি কিভাবে বুঝছি, এখানে এই যে এখানে একটা কোলন আছে, এই কোলনটা হচ্ছে যে কিন্তু রেঞ্জ, এখানে যদি কমা দেই তাহলে কিন্তু হবে না, ঠিক আছে। ও, কমা দিলে হবে, কমা দিলে হচ্ছে এই জন্য, কারণ কমা দিয়ে তো আমরা একটা একটা করে নাম্বার দেখাই দিতে পারবো, কিন্তু আপনি যদি এইভাবে 100টা তো নাম্বার তো আপনি এইভাবে একটা একটা করে দেখাবেন না, আপনি দেখা যাচ্ছে একটা রেঞ্জ। তো আপনি যদি একটা রেঞ্জ দেখান তাহলে এবার যা সিলেক্ট করে দিলে এখান থেকে কোলন দিয়ে সে দেখাই দেবে যে প্রথমটা দেখাবে প্রথম সিলেকশন কোনটা, লাস্ট সিলেকশন কোনটা, এবং সেটাকে সে রেঞ্জ হিসেবে ধরে নেবে। জিনিসটা কি ক্লিয়ার? আমি একটু বেশি সময় দিয়ে দেখাচ্ছি কারণ পরবর্তী ফাংশন গুলো ক্ষেত্রে এত সময় দিব না। ওকে, ঠিক আছে। এখন আমি একটা ডাইনামিক একটা কাজ করি, যেটা দেখলে আপনি বুঝতে পারবেন যে আসলে ডাইনামিক এই যে আমি সেল রেফারেন্সটা নিয়ে আমি একটু আগে যে আলোচনা করলাম এত সময় ধরে কেন দরকার। এখানে তো আমাদের এভারেজ করা হয়ে গেছে, সাম করলাম, সবকিছু করলাম, যে কত মার্ক পেয়েছে। এখন ধরেন আপনার পরীক্ষা শেষ, পরীক্ষার শেষে আপনি এটা গ্রেস দিবেন, যে আপনি বাংলায় দিবেন হচ্ছে যে 3 মার্ক সবার জন্য। এখানে কয়জন আছে, এখানে টোটাল আছে হচ্ছে যে 9 জন, 9 জনকে আপনি গ্রেস দিচ্ছেন। কিন্তু আপনার যদি 900 লোক, 900 জন থাকে, তাহলে কি প্রত্যেকের সাথে কি আপনি এইভাবে এখানে যে যদি আপনি লেখেন আহ, মানে কোনো কিছুর সাথে আপনি যদি কোনো কিছু যোগ করতে চান, তাহলে সেক্ষেত্রে অবশ্যই একটা জিনিস আমি দেখাই নেই, যে ধরেন আপনি এখানে আছে 2 আর এখানে আছে 3, তো এক্সেল এর আপনি যোগ করবেন কিভাবে। এক্সেল হচ্ছে যে প্লাস অল্ট প্লাস ইকুয়াল টু দিলে কিন্তু অটোমেটিক সাম করে নিচ্ছে, আর আপনি ইকুয়াল টু দিয়েও আপনি এভাবে প্লাস সেল অ্যাড্রেস প্লাস এটা দিলেন, ঠিক আছে, সেক্ষেত্রেও সাম করছে। এই যে কোনো কিছুই করতে চান, কোনো ফর্মুলা নিয়ে কাজ করতে চান বা সাম করতে চান, মাল্টিপ্লাই করতে চান, অবশ্যই কিন্তু ইকুয়াল সাইনটা আপনাকে প্রথমে দিতে হবে, এটা কিন্তু খেয়াল রাখবেন সব সময়, ঠিক আছে। মানে আপনি যাই লেখেন না কেন এক্সেল এর মধ্যে, আহ, যদি কোনো কিছু লেখেন এবং সেটা যদি সেল অ্যাড্রেসের মাধ্যমে কোনো কিছু দেখাতে চান, তাহলে কিন্তু অবশ্যই সামনে একটা ইকুয়াল সাইন দিয়ে কাজ করতে হবে। আর যদি মনে করেন এটা স্ট্যাটিক থাকবে, মানে কোনো চেঞ্জেস হবে না, তাহলে আপনি যদি এইভাবে লেখেন তাহলেও চলবে, যে আপনি মনে মনে আপনি ক্যালকুলেশন করলেন, করে এখানে সামটা বসায় রাখলেন, তাহলে সেটা এখানে পাস দিয়ে দিলেন, ঠিক আছে। এটা হচ্ছে স্ট্যাটিক। আর যদি ডাইনামিক কিছু করতে চান, তাহলে অবশ্যই ইকুয়াল টু সাইন দিয়ে সেল অ্যাড্রেস প্লাস হচ্ছে যে এটা দুটো সেল অ্যাড্রেস দেখাই দিলেন, আপনি এখানে 200 লেখেন, তাহলে দেখেন যে এখানে কিন্তু চেঞ্জ হচ্ছে। হ্যাঁ, তো ডাইনামিক করার জন্য অবশ্যই আপনাকে ইকুয়াল সাইনটা ইউজ করতে হবে, ঠিক আছে। যাই হোক, এখন আমার মানে আমি যেটা আমাদের কাজ এখন করতে হবে সেটা হচ্ছে যে আমাদের গ্রেস দিতে হবে। বাংলায় হচ্ছে 3, ইংলিশে 2, ম্যাথে 5, এবং হচ্ছে যে এটা হচ্ছে যে জিকে মানে জেনারেল নলেজ, আমি তো সংক্ষেপে লিখলাম, এটা ক্ষেত্রে আমি 1 আমি গ্রেস দিব। তা এখানে যদি আমি গ্রেস দিতে চাই ইকুয়াল টু, আমার আমার এখানে কি লেখা আছে, বাংলায় আমি 3 করে গ্রেস দিব, তো ইকুয়াল টু প্লাস, যেহেতু আমি এটা ডাইনামিক করব, প্লাস আমি কত দিলাম, 3। আমরা এখানে 3 লিখতে পারি, অথবা যেটা করতে পারি এই সেলের অ্যাড্রেসটা আমি সিলেক্ট করে দিতে পারি। ওকে, এই অ্যাড্রেসটা যখন আমি সিলেক্ট করে দিলাম, এখন আমার দেখেন এখানে কিন্তু 39 হয়েছে,
আবার ইকুয়াল টু দিয়ে আমার 81 এর সাথে আমি কি করব, আবার তিনটা আমি যোগ করে দেবো। তাহলে দেখেন এবার যদি 900 নাম্বার থাকে, এবার যদি একটা একটা করে, এটা কিন্তু ডাইনামিক হচ্ছে। এখানে আমি যদি এখানে পরবর্তীতে যদি আমি 2 দিই, তাহলে কিন্তু দুই দুই সে যোগ করছে। এটা এক ধরনের ডাইনামিক। কিন্তু আপনি যদি আরো মানে আরো সুন্দরভাবে যদি কাজটা করতে চান, ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে আপনি কিভাবে করতে পারবেন, এখানে আপনি আরেকটা কাজ করতে পারেন, এভাবে একটা একটা করে না দিয়ে এখানে কত ছিল 81, এটা হচ্ছে যে 39। ওকে, আমি এই কাজটা আমি ঠিক এখানে ডাইনামিক্যালি করব, যে আমি এখানে যে ভ্যালুগুলো আছে সেগুলোর সাথে আমি কত যোগ করব, 3 যোগ করব। তো এটা করার জন্য আমি কি সেল রেফারেন্সটা আমার জানা দরকার। দেখেন আমি কিভাবে কাজ করছি, এই যে এই সেম যে একটা টেবিল আছে, এই টেবিলটাই আমি এখানে কপি করে এখানে পেস্ট করলাম। ঠিক আছে, এই সেম যে টেবিলটা আছে এই টেবিলের মতন একটা টেবিল করলাম, এখানে বাংলাদেশ অঙ্ক সবকিছু লিখলাম, লেখার পর ইকুয়াল টু দিয়ে আমি এখানে ইকুয়াল টু দিলাম, ইকুয়াল টু দিয়ে আমি দেখাই দিলাম যে এই সেল অ্যাড্রেস প্লাস আমার কত গ্রেস দিতে হবে, 3। তারপর আমি এই সেল অ্যাড্রেসটা দেখালাম, এটা কত F3। ঠিক আছে, তারপর আমি এন্টার দিলাম। দেখেন এখানে কত 39 সাথে 3 যোগ করলো। এখন আমি চাচ্ছি যে 81 এর সাথে যেন 3 যোগ করে, এটার সাথে 3 যোগ করে। হ্যাঁ, এটা আমি খুব ইজিলি করতে যাচ্ছি। তাহলে কি করব, F3 সামনে আমি একটা ডলার সাইন দিয়ে দেবো, রো এর সামনে আমি ডলার সাইন দিলাম, আর এটার সামনেও আমি ডলার সাইন দিলাম। তার ফলে কি হলো, I4টা হচ্ছে কি, I4টা হচ্ছে রিলেটিভ অ্যাড্রেস, আর এইটা কি হচ্ছে, এটা হচ্ছে কিন্তু অ্যাবসলিউট অ্যাড্রেস। অ্যাবসলিউট মানে কিন্তু ফিক্সড, মানে এই জায়গায় সে ফিক্সড হয়ে আছে। তার মানে হচ্ছে যে এইখানে I4 এ যে ভ্যালুটা আছে সে যোগ করবে কত, এই যে F3 যে ভ্যালু আছে সেটা, এবং F3 ভ্যালুর পজিশনটা কিন্তু চেঞ্জ হবে না। ঠিক আছে, আমি এই জিনিসটা আমি এখন যদি এটা কপি করে দেখেন নিচে পেস্ট করি, তাহলে প্রত্যেকটার সাথেই কিন্তু এই 3 যোগ হবে। দেখেন জাস্ট হচ্ছে নিচে গেলাম, এন্টার দিলাম, প্রত্যেকটার সাথে কিন্তু 3 যোগ করছে। 81 এর সাথে কত যোগ করলো, 3 যোগ করলো, 2 কিন্তু যোগ করে নাই। ঠিক আছে, এখানে দেখেন আমি যখন এই যে এই সেলের মধ্যে আমি মাউস দিয়ে ক্লিক করলাম এবং এই ফর্মুলা বারে দেখেন সে সিলেক্ট করে আছে কিন্তু এটার, হ্যাঁ, এটা সিলেক্ট করে আছে কিন্তু এই জায়গার পজিশন কিন্তু চেঞ্জ হচ্ছে নিচের দিকে। ঠিক আছে, তারপরে দেখেন এইখানে এই এই সেলটাকে কিন্তু সে সিলেক্ট করে আছে, এই সেলটা ফিক্সড। আর দেখেন এইটার কিন্তু এই সেল থেকে এই সেলের পজিশন কিন্তু উপর থেকে নিচে এক ঘর সরে আসছে। তারপরে দেখেন এই সেল আবার কিন্তু এই সেলটাকে সিলেক্ট করেছে, কিন্তু এই সেলের এই সেলের এই ভ্যালুটাকে সে সিলেক্ট করে রেখেছে। ঠিক আছে, এই জিনিসটা কি ক্লিয়ার? এটা কিন্তু মানে ছোটখাটো একটা ডাইনামিক, মানে খুব যে মানে বড় একটা ডাইনামিক করছি তা না, কিছু না। ঠিক আছে, মানে এটা হচ্ছে যে আপনার রিলেটিভ অ্যাড্রেসটা আর একটু ভালো করে বোঝার চেষ্টা করছি। জিনিসটা কি ক্লিয়ার কিনা, নাকি একটু জটিল মনে হচ্ছে? মানে ক্লিয়ার? ফারহান আপু, আপনার কি ক্লিয়ার? ওকে, এটা হচ্ছে আমি আরেকটা জিনিস ঠিক আছে, আমি ইংলিশটা এবার করি। ইংলিশটা করলে ওই একই জিনিস আরেকবার দেখাচ্ছি। ইকুয়াল টু দিলাম, ইকুয়াল টু দিয়ে আমরা কি করব, আমরা একটা গ্রেস গ্রেস দিচ্ছি আমরা এখানে, যে আমাদের বলা হয়েছে যে বাংলায় এত দিব, ইংলিশে এত গ্রেস দিব, এবং ম্যাথে এত গ্রেস দিব, জেনারেল নলেজ সংক্ষেপে লিখলাম যে কি এত মার্ক আমি গ্রেস দিব। তা আমি এই কাজটা যদি আমি এখানে একটা প্রত্যেকটার জন্য আমি ম্যানুয়ালি যদি এই প্রত্যেকটা সেলের মধ্যে যে যদি আমি যোগ করি, তাহলে কিন্তু অনেক সময়ের ব্যাপার। কিন্তু এই কাজটা যদি আমি খুব ইজিলি করতে চাই, তাহলে কিভাবে করব, ডাইনামিক্যালি আমাকে কাজ করতে হবে। ডাইনামিক কাজ করতে গেলেই অবশ্যই আমাকে মানে ইকুয়াল টু সাইন ইউজ করে মানে এমন ভাবে কাজ করতে হবে, মানে সেক্ষেত্রে আমাকে রেফারেন্সের সাহায্য নিতে হবে, মানে রিলেটিভ রেফারেন্স অথবা অ্যাবসলিউট রেফারেন্স অথবা মিক্সড রেফারেন্সের সাহায্য নিতে হবে। ঠিক আছে, তো এই জিনিসটা করার জন্য আমরা কি করতে হবে, দেখেন ইকুয়াল টু সাইন দিলাম, ইকুয়াল টু সাইন দিয়ে আমি দেখিয়ে দিলাম যে আমি এই সেলের মধ্যে যে ভ্যালুটা আছে এটা কে, আরিফ। হ্যাঁ, আমি এখানে ওই নামগুলোই আমি এখানে ঠিক এখানে যে সিরিয়াল ওয়াই যেভাবে নামগুলো লেখা আছে ওই নামগুলোই জাস্ট আমি এখানে কপি করে এখানে পেস্ট করলাম। ঠিক আছে, ওই নামগুলাই, মানে এটা আমি আর একটু সহজে যদি বুঝাই, দেখেন এখানে যে এই নামগুলো যে আছে এগুলো ভিলুকআপ দিয়ে কাজগুলো করা যায়। ঠিক আছে, তো আমি ওইভাবে না করছি, ওইভাবে করলে বুঝবেন না। আমি জাস্ট এটা কপি করে ওইরকম একটা ফরম্যাট রেডি করে জাস্ট সবকিছু সেম রাখছি। হ্যাঁ,
আমি ইংলিশে চাচ্ছি যে, ইংলিশটা বাংলাটা আবার দেখাই। এই যে আমি চাচ্ছি যে এই যে 3 এর সাথে আমি এখানে ইকুয়াল টু দিয়ে i4 যদি দেই, তাহলে তার মানে কি i4 এর যে ভ্যালুটা আছে সেটা এখানে দেখাচ্ছে 39। এখন আমি যাচ্ছি যে 39 এর সাথে 39 এ কি আছে, মানে এটা হচ্ছে যে কি বাংলা, বাংলা যারা মার্ক পেয়েছে তাদের জে ফোর হচ্ছে কোনটা? হ্যাঁ, এটা হচ্ছে জে ফোর প্লাস, আমি কত দিচ্ছেন দেখি, F4। হ্যাঁ, J4 + F4। ঠিক আছে, ঠিক আছে, আমি এটা দেখাই। এটা হচ্ছে যে এটা আমি সিলেক্ট করলাম, এটা হচ্ছে যে রিলেটিভ অ্যাড্রেস, প্লাস হচ্ছে যে আমি সিলেক্ট করে দিলাম কি ইংলিশে আমি 2 গ্রেস দিব। তো ইংলিশটা আমি সিলেক্ট করে দিলাম। এখন আমি চাচ্ছি যে এখানে ইংলিশের এই যে সেলের অ্যাড্রেসটা যেন এদিকে ওদিকে না সরে, না সরার জন্য এই পজিশনটাকে আমি ফিক্স রাখতে যাচ্ছি। মানে এই যে এখানে আমি যে কাজটা করব, এই কাজের মধ্যে যেন এই পজিশনটা না চেঞ্জ হয়, সেটার জন্য আমি কি করলাম, এখানে F4 এর আগে একটা ডলার সাইন দিলাম, মানে এফ এর আগে একটা ডলার সাইন, ফোর এর আগে একটা ডলার সাইন দিলাম। তার ফলে আমি এইটা যেখানেই নিয়ে যাই না কেন, এই যে F4 এর মধ্যে যে ভ্যালুটা আছে সেটার পজিশন সবসময় এই জায়গায় সিলেক্ট করে রাখবে। যদি আমি এটা ডলার সাইন যদি আমি না দিতাম, তাহলে দেখেন কি হয়, ডলার সাইন যদি না দিতাম তাহলে দেখেন এখানে 71, তারপরে দেখাচ্ছে 93। 93 কেন দেখাচ্ছে দেখেন, এখানে 69 এর সাথে কত যোগ করলো, 69, 70, 71, 2 যোগ করছে, তাহলে এই জন্য আসছে কত, 71। 88 সাথে যদি 2 যোগ করি, 90 আসার কথা, 93 আসছে। কেন আসছে 93? এই দেখেন সেলের অ্যাড্রেসটা কিন্তু সে সিলেক্ট করেছে কোনটা, এটা, প্লাস হচ্ছে যে কত করেছে, এই যে সেলের অ্যাড্রেসটা চেঞ্জ হয়ে গেছে কত, 5, যার ফলে আসছে কত, 93। ঠিক আছে, পরবর্তীতে দেখেন এক যোগ করবে শুধুমাত্র এটার সাথে, 58 সাথে 59, কারণ এটা তো হচ্ছে যে এই সেলের অ্যাড্রেস সে নিচে নামছে, এটা ঠিক আছে, নিচের দিকে নামছে, কিন্তু সাথে সাথে এই যে আমি যে সেলে আমি বলে দিয়েছিলাম যে গ্রেস পয়েন্ট কত হবে, সেটাও কিন্তু নিচের দিকে নামছে, রিলেটিভ অ্যাড্রেস এটা যেহেতু। তা আমি এটা চাচ্ছি না, আমি চাচ্ছি যে আসলে শুধুমাত্র এই সেলের যে ভ্যালুগুলো আছে এটার সাথে, শুধুমাত্র এই সেলটা কিসের, ইংলিশের সাথে শুধুমাত্র 2 যোগ করবে, প্রত্যেকটা ভ্যালুর সাথে সে 2 যোগ করবে, বেশি যোগ করবে না। সেই জন্য আমাকে কি করতে হবে, ইকুয়াল টু সাইন দিয়ে আমি এটা প্লাস, শুধুমাত্র আমি ইংলিশের, মানে এখানে হচ্ছে আরিফের ইংলিশ পেয়েছে কত, 69, এর সাথে আমি শুধুমাত্র 2 যোগ করব, এই ভ্যালু যোগ করব না, ম্যাথের 5ও যোগ করব না, জিকের মানে জেনারেল নলেজের 1ও যোগ করব না। তাহলে আমি কি করব, এটা সিলেক্ট করব, সিলেক্ট করার পরে শুধুমাত্র যদি আমি ইংলিশের 2টা আমি যোগ করতে চাই এর সাথে, শুধুমাত্র করার জন্য আমাকে ডলার সাইন ইউজ করতে হবে রো এবং কলামের সাথে। ঠিক আছে, যাতে এই জায়গার এই জায়গার যে পজিশনটা এটা যেন চেঞ্জ না হয়। তা আমি এটা ইকুয়াল টু প্লাস J4 + F4 লিখলাম, লেখার পরে ডলার সাইন 2টা রো এবং কলামের সামনে, কলাম এবং রো এর সামনে আমি ডলার সাইন দিয়ে দিলাম, যার ফলে এই পজিশনটা সে ফিক্সড রাখবে আমি যেখানেই নড়াচড়া করি না কেন। এখন যদি আমি এটা কপি করলাম, কপি করে আমি জাস্ট নিচের দিকে দেখেন আমি পেস্ট করলাম, এই যে দিকে পেস্ট করলাম, তাহলে দেখেন প্রত্যেকটার সাথে কিন্তু 2 করে যোগ করবে, ইংলিশের সাথে 2, 88 সাথে 2 যোগ করলে কত হয়, 90। ঠিক আছে, এখানে আমি কি কে এ আর আমি কারিব, কারিব নামে একজন আছে, তার সাথে আমি 2 যোগ করব। হ্যাঁ, তো 2 যোগ আমি ম্যানুয়ালি যোগ করতে হবে, অনেক সময়ের ব্যাপার ম্যানুয়ালি যোগ করা। এখানে তো এখানে মানুষজনের লিস্ট অনেক কম, অনেক বেশি যদি থাকে তাহলে কিন্তু অনেক কষ্টকর হবে এটা যোগ করা। দেখেন 58 সাথে আমার 2 কিন্তু যোগ হয়ে গেছে 89, মানে 87 সাথে 2 যোগ করে 89 হয়েছে। এটাকে শরীফ, এখানে কি আছে, শরীফের সাথে আমি 87 এর সাথে 2 যোগ করলাম, তাহলে কত, 89। এখন এই কাজটা কত ইজিলি হয়ে গেছে, ম্যানুয়ালি একটা করতে যত সময় লাগবে তার চেয়ে আপনি এটা অনেক ইজিলি করতে পারবেন। জিনিসটা ক্লিয়ার? না না, আপনি ওই সেলের রো এর আগে দিতে হবে, আপনি ওভাবে যদি দেন, ওভাবে দিয়ে দেখেন, এভাবে দিলে তো আসলে কাজ করার কথা না। হ্যাঁ, এভাবে দিলে কাজ করবে না, কারণ হচ্ছে যে আপনার রো এর সামনে দিবেন আর কলামের সামনে দিবেন, কিন্তু রো এবং এই যে এফ এর পিছনে যে আপনি ডলার সাইনটা ইউজ করছেন, সেটা আসলে কার 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 জন্য ডলার সাইন দিচ্ছেন, এই রো এর জন্য ডলার সাইন। ঠিক আছে, যে রো ফোর এর জন্য ডলার সাইন, যার জন্য করছেন তার জন্য ডলার সাইন সামনে থাকতে হবে, কিন্তু আপনি যদি 4 এর পিছনে দেন,
এই 4 এর পিছনে তো আর কোনো কিছু নাই যে এই ডলার সাইনটা নিয়ে এসে কাজ করবে, ঠিক আছে? ওইভাবে দিলে হবে না। এখন দেখেন এটা এখনো, এটা হচ্ছে যে আমি জাস্ট একটা সংক্ষেপে আমি দেখালাম। এখন যদি আমি চাই, এখন আমি চাচ্ছি যে দেখেন দিব, ওকে i4, ওকে এটা আমি সিলেক্ট করলাম, আমি এই কাজটা করে ফেলি। প্লাস হচ্ছে কত 3 দিব, আমি এখানে ডলার সাইন আমি অ্যাড করে দিই। আচ্ছা আমি ডলার সাইন অ্যাড করলাম, তারপরে এইখানে হচ্ছে যে কি ইকুয়াল টু দিয়ে আমি এখানে সিলেক্ট করে দিলাম, প্লাস দিলাম। তারপরে দেখা যায় ইংলিশে আমি গ্রেস দিব কত এত, তারপরে এটা মাউস দিয়ে সিলেক্ট করলাম। শর্টকাট উপায় হচ্ছে দুইটার সাথে ডলার সাইন দেওয়ার, বা আমি যদি শর্টকাটে ডলার সাইন দিতে চান, শর্টকাটে না দিয়ে আপনি লং কাটে দেন, সেটা হচ্ছে যে ম্যানুয়ালি যে মাউস মানে কিবোর্ড থেকে লিখে দিবেন ডলার সাইন, ঠিক আছে? শর্টকাটে কিভাবে দেওয়া যায় সেটা পরে শেখাবো। আচ্ছা, এই যে এটা দিলাম ম্যাথের মধ্যে, ম্যাথের জন্য ইকুয়াল টু দিলাম, এখানে যে ম্যাথের এই সেলটা সিলেক্ট করে দিলাম, প্লাস ম্যাথের জন্য 5, তারপরে এটা মাউস দিয়ে সিলেক্ট করে আমি শর্টকাটে এটা করলাম, আপনারা ম্যানুয়ালি করবেন। ডলার সাইন দিয়ে দিচ্ছি এটার সাথে, এই সেলের অ্যাড্রেস প্লাস এটা দিলাম, ওকে। এখন আমি এই টোটাল কাজটা, এই টোটালটা আমি সিলেক্ট করলে প্রত্যেকটা সেলের উপরে জাস্ট উপরের কাজটা আমি করে তারপরে সিলেক্ট করলাম, তারপরে একটা ডাবল ক্লিক করলাম, তারপরে বাকি যা কাজ করার সেটা সেল রেফারেন্সের উপর বেস করে সে কাজটা করে ফেলেছে। তো আমি যেহেতু সেল রেফারেন্সটা মানে ভালো বুঝি, সেই জন্য আমার কাছে কিন্তু এই জিনিসটা ইজি মনে হচ্ছে, কিন্তু আপনি যখন করতে যাবেন তখন একটু কষ্টকর হবে। দেখেন এখানে আমি বলেছিলাম কি জেনারেল নলেজের প্রত্যেকের সাথে, প্রত্যেকের ইয়ার সাথে এক যোগ হবে, দেখেন এখানে প্রত্যেকটার সাথে এক যোগ হয়েছে। তো র্যান্ডমলি আমি এটা যে কোনো দেখি, যেমন নাহিদের জেনারেল নলেজে কত 88, এখানে থাকার কথা তাহলে 87, এই যে এখানে 87 আছে, তার মানে এক যোগ হয়েছে। তারপর আমি দেখি নাহিদের এখানে 94, এটা হচ্ছে কি ম্যাথে কত যোগ হওয়ার কথা, 5 যোগ হওয়ার কথা। নাহিদের এখানে, এখানে কত আছে নাহিদের ম্যাথে 89, 89 এর সাথে কত, 89 এর সাথে 5 যোগ করলে কত হচ্ছে 94 আসে, ঠিক আছে? জিনিসটা কি বোঝা গেছে? ডাইনামিক কাজ করতে গেলে অবশ্যই আপনাকে সেল রেফারেন্স বুঝতে হবে, সেল রেফারেন্স ছাড়া ডাইনামিক কাজ পারবেন না। ওকে ঠিক আছে, মানে এই এটা হচ্ছে যে ছোটখাটো ভাবে একটা ডাইনামিক কাজ দেখার জন্য আমি এটা জাস্ট একটা জিনিস দেখালাম। এক্সেল কিন্তু আসলে খুব যে সোজা তা না, সেল রেফারেন্সটা বুঝতেই আপনাদের সময় লেগে যাবে অনেক। কারণ সেল রেফারেন্সটা যদি খুব কষ্ট হয় বুঝতে, তাহলে ধীরে সুস্থে বোঝার চেষ্টা করেন। ক্লাস ভিডিওগুলো তো থাকবেই সার্ভারে, জাস্ট বুঝে যান আসলে যে আপনার সেল রেফারেন্সটা কি কিভাবে কাজ করে। পরবর্তীতে যখন আপনি আবার ভুলে যাবেন, তখন ভিডিওগুলো একটু দেখলে আপনার মনে চলে আসবে, ঠিক আছে? তো সেল রেফারেন্স আসলে খুবই গুরুত্বপূর্ণ এক্সেলের ক্ষেত্রে। আর সেলের অ্যাড্রেস বা সেল রেফারেন্স এই কথাগুলো আপনি যদি ফিউচারে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বা কোনো কিছু নিয়ে কাজ করেন, তখন কিন্তু এই কনসেপ্ট গুলো সবসময় লাগবে। যে সেলের অ্যাড্রেস মানে অনেক সময় দেখবেন সি প্রোগ্রামিং, সি প্লাস প্লাস, জাভা বা যে কোনো কিছুতেই দেখবেন যে বলে যে মেমোরি অ্যাড্রেস। অ্যাড্রেসটা আসলে কিসের জন্য দরকার? অ্যাড্রেসটা দরকার যে আপনি কোনো জায়গায় কোনো কিছু রাখছেন, হ্যাঁ, সেই জায়গায় যে ওই জিনিসটা আছে, হ্যাঁ, ওই জিনিসটাকে আপনি যে খুঁজে বের করে আরেকটা কাজ করবেন, ওটা যদি অ্যাড্রেসই না জানেন, তাহলে ওইটা তুমি খুঁজে বের করবেন কি হবে আর কাজ করবেন কি হবে? এই জন্য বলা হয় মেমোরি অ্যাড্রেস, তবে এই অ্যাড্রেস ওই অ্যাড্রেস, ঠিক আছে? এই অ্যাড্রেস গুলো খুবই দরকার, হ্যাঁ। তা আমরা তো হচ্ছে নর্মালি বাসা বাড়ি অ্যাড্রেস গুলা ভালো মতন জানি, তো এই জন্য ওইগুলো বুঝতে সুবিধা হয়। কিন্তু যখন আমরা কম্পিউটার রিলেটেড কোনো কাজ করি, সেখানে যখন কোনো অ্যাড্রেসের কথা বলা হয়, তখন আমাদের বুঝতে একটু কষ্ট হয়, কারণ ওই অ্যাড্রেসের সাথে তো এই অ্যাড্রেস রিলেট করতে পারছি না, এটা তো দুই রকম, ঠিক আছে? তা এটা ওইভাবে চিন্তা করেন তাহলে জিনিসটা ইজি। আর এটা একটা জাস্ট শর্টকাট শিখলাম, ওয়ার্ল্ড প্লাস ইকুয়াল টু, ওকে। আজকে আমরা আরেকটা জিনিস জাস্ট আমরা দেখে যাব, নেক্সট ক্লাসে আবার এটা নিয়ে আলোচনা করব। এক্সেল ইউজ অফ এক্সেল সেল রেফারেন্স, এটা আমি দেখলাম একটু আগে। নেক্সট আমরা দেখবো হচ্ছে যে এক্সেল এর কিছু ইরর, হ্যাঁ। এক্সেল এর ইরর সম্পর্কে আমি কিছু আলোচনা করব। এক্সেল এর ইররটা কেন জানা প্রয়োজন? কজ হচ্ছে আপনি যদি কোনো কিছুর ইরর সম্পর্কে আগে থেকেই জানেন, যে যদি কোনো জিনিসের
ধরেন আপনার বাসার আহ, আপনার কোনো কিছু একটা আছে, আপনার প্রতিদিনই মানে যে কোনো একটা কিছু, আমি কিভাবে এক্সাম্পল দিব, যে আপনার ধরেন একটা গাড়ি আছে, এখন গাড়ির কি কি ধরনের সমস্যা হয় আপনার যদি আগে থেকে জানা থাকে যে গাড়ি যদি এরকম ভাবে চলে তার মানে গাড়ির এই সমস্যা। বা আপনি যদি কম্পিউটারের কথা চিন্তা করেন, কম্পিউটারে যদি র্যাম না থাকে তখন এই ধরনের এক ধরনের সমস্যা দেয়। যদি আপনার দেখা যায় যে ডিসপ্লে চলে যাচ্ছে তখন হচ্ছে যে আরেক ধরনের সমস্যা দেখা দেয়। মানে ওই ওই সমস্যাটা বোঝার জন্য আরেকটা ওয়ে আছে। যখন আপনি কোনো কম্পিউটার যখন ঠিক করতে যান তখন ওরা বুঝে কিভাবে, ওদের কাছে একটা ডিভাইস থেকে ওটা দিয়ে চেক করে, চেক করে ওইখানে একটা ইরোর একটা কোড দেখায় যে এই কোডটা দেখাচ্ছে, এবং ওই কোডের মানে হচ্ছে যে সেটা হচ্ছে যে এই ধরনের ইরোর। হ্যাঁ, তো ওই ইরোর গুলা যদি আপনার আগে থেকে জানা থাকে তাহলে আপনি কাজগুলা খুব ফাস্টার কাজ করতে পারবেন। আমার কথাটা কি বোঝা গেল? আরেকবার বলবো। মানে আপনি ডাক্তারের কাছে যখন যান, হ্যাঁ, ডাক্তার তো আসলে আপনার কাছে কি আপনার রোগের সিমটম গুলা দেখে সে বুঝতে পারবে যে আপনার এই ধরনের রোগ। তা এক্সেল যদি আপনার ওই ইরোর গুলা সম্পর্কে আপনার জানা থাকে, এক্সেল এর যে আসলে এই রোগ গুলা সম্পর্কে জানা থাকে, যে এই এই সিমটম হলে এক্সেলে আসলে এই জায়গায় সমস্যা, তাহলে আপনি এক্সেল এর কাজগুলো আরো দ্রুত করতে পারবেন, তাহলে বুঝতে পারবেন যে আসলে কোন জায়গায় সমস্যা। আমরা যখন নতুন এক্সেল ইউজ করি তখন দেখা যায় এমন এমন ইরর দেয়, মানে এমন এমন সমস্যা দেয় যেটা আসলে সলভ করতে অনেক সময় লেগে যায়, আসলে বুঝতেই পারেন না আসলে কি সমস্যা। ঠিক আছে, তো ওই সমস্যাগুলো আমি যদি সিমটম গুলো দেখে যদি বুঝতে পারি যে এই সমস্যা মানে এই জিনিসটা এরকম হবে, এটার জন্য আমাকে এই জায়গায় যে ঠিক করতে হবে, তাহলে এটা ঠিক হবে, তাহলে কিন্তু আপনার এক্সেল এর কাজ অনেক ফাস্টার হবে। জিনিসটা বোঝা গেছে টিপু ভাই, ফারানা? ওকে, তো আমরা এক্সেলের এই ধরনের কিছু রোগ আছে, মানে কিছু কিছু ইরর আছে, সেগুলো আমরা দেখি। সেগুলো দেখলে আমরা এক্সেলের কাজ খুব দ্রুত কাজ করতে পারবো। হ্যাঁ, যেমন এক্সেলের ইরর, এক্সেলের ইরর ইয়ে করার জন্য দেখেন এখানে A1 ইকুয়াল টু 3, B1 ইকুয়াল টু 0 এন্ড F1 ইকুয়াল টু A। এগুলো আমি এক্সেলের সেল অ্যাড্রেসের মধ্যে আমি কিছু ভ্যালু আমি বললাম যে A1 এর মধ্যে একটা ভ্যালু আছে 3, B1 এর মধ্যে একটা ভ্যালু আছে 0, এবং F1 এর মধ্যে একটা ভ্যালু আছে কত, A। হ্যাঁ, তা তিনটা সেলের অ্যাড্রেস হচ্ছে, একটা হচ্ছে A1 সেল অ্যাড্রেস, আর একটা হচ্ছে B1 একটা সেল অ্যাড্রেস, এবং F1 হচ্ছে সেল অ্যাড্রেস। আমি বোঝার সুবিধার্থে আমি এখানে লিখলাম, এক্সেলের মধ্যে লিখলাম না। জাস্ট তিনটা সেলের মধ্যে তিন ধরনের ভ্যালু আছে, একটার মধ্যে 3 আছে, একটার মধ্যে হচ্ছে 0 আছে একটা সেলের মধ্যে, আর একটা সেলের মধ্যে একটা মানে ক্যারেক্টার লেখা আছে বা একটা টেক্সট বলতে পারি। তো এগুলো দিয়ে আমরা ইরর গুলো বোঝার চেষ্টা করবো, যেগুলো কমন ইরর। একটা হচ্ছে যে ডিভিশন বাই জিরো, হ্যাশ ডিভ বাই জিরো মানে হচ্ছে ডিভিশন বাই জিরো। একটু আগে আমরা যেটা দেখেছিলাম যে এভারেজের ক্ষেত্রে একটা জিরো মানে ইরর দেখাচ্ছে, ওটা আসলে কিসের জন্য দেখাচ্ছে, কারণটা হচ্ছে যে যখন আমি এভারেজ করছি, কোনো কিছুর এভারেজ করতে গেলে কি করা লাগে, ঠিক আছে, সেটা এভারেজ করতে গেলে সেটা সাম করি, তারপরে যে যতগুলো কাউন্ট আছে সেটা দিয়ে ডিভাইড করি। কিন্তু যদি সাম যদি জিরো হয়, সেটাকে যদি আপনি কাউন্ট দিয়ে ভাগ করেন, তাহলে কি, জিরো ডিভাইডেড বাই কোনো কিছু কোনো সংখ্যা, ঠিক আছে, তখন কিন্তু সে এই জন্য হ্যাশ ডিভ বাই জিরো দেখাবে। যেমন হচ্ছে A1 আছে 3 আছে, 0 ডিভাইডেড বাই, তার এখানে আমি এই যে হ্যাশ ডিভ বাই F2, ও সরি, আমি একটু উল্টা বলেছি, সেটা হচ্ছে যে ওখানে হচ্ছে যে সাম F2 এর মধ্যে একটা ভ্যালু আছে, আর হচ্ছে যে কোনো সংখ্যাকে আপনি যদি জিরো দ্বারা ভাগ করেন তাহলে সেক্ষেত্রে হচ্ছে ডিভিশন বাই জিরো, এই ইরোটা দেখাচ্ছে। হ্যাঁ, ওখানে আমার একটু বলতে ভুল হয়েছিল। তো ওই এভারেজের ক্ষেত্রে এই ধরনের একটা ইরর দেখাচ্ছে যে ওটা ডিভিশন বাই জিরো করছিল, সেই জন্য ওই যে হ্যাশ ডিভ বাই জিরো এটা দেখাচ্ছে। তারপর আমি আরেকটা দেখি ইরর, সেটা হচ্ছে হ্যাশ এন বাই এ, নো ভ্যালু অ্যাভাইলেবল। এটার মানে হচ্ছে নো ভ্যালু অ্যাভাইলেবল। ভিলুকাপের ক্ষেত্রে এই ধরনের একটা সাইন দেখবেন যে হ্যাশ এন বাই এ এটা দেখাচ্ছে, যখন হ্যাশ এন বাই থাকবে তখন বুঝতে পারবেন যে নো ভ্যালু অ্যাভাইলেবল। এটা আসলে ইরর না, এটা হচ্ছে যে এক ধরনের মানে ইরর হিসেবে এটা ইয়ে করা হয় না, কিন্তু এটাকে আমরা আসলে ইররের সাথে দেখাচ্ছি যাতে আপনার ওই জিনিসটা বুঝতে সুবিধা হয় যে আসলে হ্যাশ এন বাই এ যখন আছে তখন মানে এটা হচ্ছে ভ্যালুটা পাওয়া যাচ্ছে না। এটা ভিলুকাপের ক্ষেত্রে আপনি এই সাইনটা দেখবেন, হ্যাশ এন বাই এ। তারপরে হচ্ছে যে হ্যাশ নেম, তারপরে একটা কোশ্চেন মার্ক থাকবে, এক্সেল ডাজ নট রিকগনাইজ দ্য নেম। হ্যাঁ, এখানে দেখেন আমরা একটু আগে দেখেছিলাম না সাম, সাম লিখেছিলাম, কিন্তু এখানে কিন্তু এই ফাংশনের নামটা আমি ভুল লিখেছি, SUN লিখেছি, সান। যখন আমি কোনো ফাংশনের নাম এক্সেল এর মধ্যে যেটা দেওয়া আছে সেটা না লিখে অন্য কিছু লিখবো, তখন সে এই ধরনের একটা ইরর দেখাবে। এটা হচ্ছে কি হ্যাশ নেম। ওকে, তারপরে হচ্ছে যে হ্যাশ নাল,
নাল হচ্ছে যে আমরা একটু আগে দেখেছিলাম যে সাম লিখতে গেলে এখানে কমা দিতে পারি অথবা কোলন দিতে পারি, কিন্তু সেখানে যদি কমা এবং কোলন ছাড়া আমরা যদি সেই ফরম্যাট অনুযায়ী না দিয়ে অন্য কিছু দেই, তখন কিন্তু সে এখানে হ্যাশ নাল বাই নাল দিয়ে তার কোশ্চেন মার্ক দেখাবে। তারপর আর একটা দেখেন হ্যাশ রেফ, ইনভ্যালিড সেল রেফারেন্স, যেমন হচ্ছে A1 আছে প্লাস B1 আছে প্লাস হ্যাশ রেফ, মানে হচ্ছে যে F1 নামে একটা সেল অ্যাড্রেস ছিল কিন্তু সেটা আমি ডিলিট করে দিয়েছি। হ্যাঁ, যেমন হচ্ছে যে একটা এক্সাম্পল স্বরূপ আমি দেখাই। উম, উম, এখানে দেখেন, এখানে হচ্ছে যে ইকুয়াল উপরের দিকে লিখলাম 3, 30 এবং 2, আমি এই তিনটা যোগ করব, এটা প্লাস হচ্ছে এটা প্লাস হচ্ছে এটা। হ্যাঁ, আমি তিনটা যোগ করে এখানে লিখলাম, এখানে আমি ডিলিট করে দিলাম। তাহলে দেখেন হ্যাশ রেফ, মানে ওই জায়গার যে এটা সেলের মধ্যে যে ভ্যালু ছিল সেই ভ্যালুর সেল অ্যাড্রেস আমি ডিলিট করে দিয়েছি। ডিলিট করার ফলে সেই রেফারেন্সটা খুঁজে পাচ্ছে না, যে আমি ওখানে যে ভ্যালু দিয়েছিলাম ওই এইচ টুর মধ্যে যে ভ্যালু দিয়েছিলাম এবং ওই ভ্যালুর অ্যাড্রেসটা দিয়েছিলাম, সেই অ্যাড্রেসটা সব আমি ডিলিট করে দিয়েছি। যখন আমি ডিলিট করে দিলাম তখনই হচ্ছে যে এই ধরনের একটা এরর দেখায় যে হ্যাশ রেফারেন্স। তার মানে আপনি বুঝতে পারবেন যখন হ্যাশ রেফারেন্স, তখন তার মানে আপনি যেটা সাম করছিলেন কোনো কারণে সেটা ডিলিট হয়ে গেছে। ওকে। আর লাস্ট যেটা হচ্ছে যে হ্যাশ দিয়ে ভ্যালু একটা সাইন দেখাবে, তার মানে হচ্ছে যে রং টাইপ আর্গুমেন্ট। রং টাইপ বলতে আমি যদি 3-এর সাথে 0 যোগ করি যোগ হবে, কিন্তু আমি যদি একটা কোনো একটা কারণ নামের সাথে যদি 2 যোগ করি, নামের সাথে কখনো 2 যোগ হয়? মানে এটা তো কোনো লজিক্যাল না, না। নামের সাথে অবশ্যই নাম একটা অ্যাড হতে পারে, মানে একটা টেক্সটের সাথে একটা ট্যাগ অ্যাড হবে, মানে অ্যাড হয়ে যেটা মানে সংখ্যা বা বের হবে এরকম কিছু না। সংখ্যার সাথে সংখ্যা যোগ হয়। হ্যাঁ, নামের সাথে নাম কি, নামের সাথে নাম হচ্ছে যে নামের সাথে আপনি ধরেন আপনার নাম ফারানা হোসেন, ঠিক আছে, ফারানার সাথে হোসেনটা আপনি অ্যাড করলেন কিন্তু এটা যোগ হয়ে এটা সংখ্যা আসবে না। তো এটা হচ্ছে যে রং টাইপ আর্গুমেন্ট। রং টাইপ আর্গুমেন্ট বলতে একটা হচ্ছে সংখ্যা, সংখ্যার সাথে আপনি টেক্সট যোগ করতে যাচ্ছেন, এটা হচ্ছে যে এক ধরনের ইরর। এই জিনিসটা কি ক্লিয়ার? ওকে, ঠিক আছে, আজকের ক্লাসে আর বেশি কিছু দেখাবো না, এতটুকুই অনেক, মানে কথা বললাম। হ্যাঁ, আর নেক্সট ক্লাসে কিন্তু সেল রেফারেন্স নিয়ে অত বেশি আলোচনা করবো না। ক্লাস করতে আহ, যে যতটুকু আসে সেগুলো দেখবো, কিন্তু সেল রেফারেন্সটা মাস্ট দেখবেন, না দেখলে এক্সেল কিছুই পারবেন না। ঠিক আছে, সেল রেফারেন্স আপনার প্র্যাকটিস করবেন, বাসায় প্র্যাকটিস করবেন, নিজে নিজে কিছু আহ, মানে র্যান্ডম ডাটা তৈরি করে সেল রেফারেন্সের কাজ করবেন, তাহলে পারবেন। ওকে। হ্যাঁ, ফাংশনে কি কি আছে সেটা জানবেন কিভাবে না, দাঁড়ান, এখানে যাবেন, ইকুয়াল টু দিলাম, ইকুয়াল টু দিয়ে লিখলাম সাম। হ্যাঁ, এই সামের মধ্যে আপনার কি কি আছে, আপনি এই যে এখানে সামটা লিখলেন না, আপনি এই যে এফএক্স আছে, এফএক্স এখানে ক্লিক করবেন, ক্লিক করে দেখেন এখানে নাম্বার ওয়ান, এবং এখানে বলা আছে না নাম্বার ওয়ান যে এটার মধ্যে যে কোনো কিছু দিবেন, কি কি দিতে পারবেন, এখানে বলছে 1 to 255 নাম্বারস টু সাম, মানে 1 থেকে 255টা পর্যন্ত আপনি সাম মানে ইয়ে দিতে পারবেন। এবং হচ্ছে যে লজিক্যাল ভ্যালু এন্ড টেক্সট আর ইগনোর, কোনো কোনো টেক্সট কিন্তু সেটাকে ইগনোর করা হবে, ইনক্লুড ইন টাইপ আর্গুমেন্টস। ঠিক আছে, এখানে কিন্তু পুরো রেজাল্টটা বলা আছে। তো আপনি যদি কোনো কিছু খুঁজেও না পান বা আপনি কোনো ফাংশন খুঁজে পেতে চান, তাহলে এখানে ক্লিক করবেন, করার পরে আপনি এখান থেকে কিন্তু সাম এগুলা খুঁজে বের করতে পারবেন। দেখি এখানে সাম লিখলে আসে কিনা। সাম, এই দেখেন এখানে সাম লিখে আমি যে গো দেই, দেখেন সামটা দেখা যাচ্ছে। যদি আমি লিখলি AVRHG এভারেজ, আমি লিখলাম, তাহলে এভারেজ। এখন এভারেজের মধ্যে এখানে কি কি আছে, নাম্বার ওয়ান, এবং তার একটা ডিসক্রিপশনও দেওয়া আছে, শর্ট ডিসক্রিপশন এটা দেওয়া আছে। ওকে। আর তাছাড়াও যদি এটা বুঝতে সুবিধা হয়, আপনি ফর্মুলা গুলো যদি টোটালটা একটা একটা করে লিখতে সমস্যা হয়, তাহলে লিখবেন কি, সেই ফাংশনের মানে প্রথম কয়েকটা ক্যারেক্টার লিখলেই, লিখে তারপরে ট্যাব দিবেন, যেমন AVER, AVER লেখার সাথে দেখেন আরো কয়েকটা ফাংশনের নাম চলে আসছে। তা আপনার যেটা দরকার সেটা সিলেক্ট করবেন, সিলেক্ট করে তারপরে হচ্ছে কিবোর্ড থেকে ট্যাবটা প্রেস করবেন, ট্যাব প্রেস করলে যতটুকু লিখেছেন তার বাকিটুকু অটোমেটিক্যালি লেখা হয়ে যাবে। ওকে, এগুলো হচ্ছে শর্টকাট। বুঝতে পেরেছেন কিভাবে দেখবেন? আর এখানে আরেকটা অপশন আছে, এই যে উপরে হচ্ছে যে ফর্মুলা যে ট্যাব, ট্যাবের মধ্যে যে এখানে ফাংশন আছে, এই এখানে বিভিন্ন ধরনের ফাংশন আছে, ফাইন্যান্সিয়াল ফাংশন, লজিক্যাল ফাংশন, টেক্সট ফাংশন, ডেট টাইম ফাংশন। এখানে ক্লিক করলেও আপনি সেই ফাংশন গুলো দেখতে পাবেন। এগুলো করতে করতে মুখস্থ হয়ে যাবে আর কি। ক্লিয়ার? ঠিক আছে, আজকে আর বেশি
প্লাস বুঝলাম না, নেগেটিভ কি কি বলে? নেগেটিভ কি বলে? নেগেটিভ বুঝলাম না, নেগেটিভ প্লাস। ওকে, এখন পর্যন্ত আশা করি সবকিছু ক্লিয়ার। হ্যাঁ, যদি আপনাদের কোনো কিছু ক্লিয়ার না হয় তাহলে সেটা অবশ্যই আপনি একটু ভিডিওটা দেখবেন বারবার। ভিডিওটা দেখার পরে যদি কোনো সমস্যা থাকে তাহলে ওই স্পেসিফিক কোয়েশ্চেনটা আমাকে করবেন যে আপনার এই জায়গায় সমস্যা, কিন্তু ভিডিও না দেখে কেউ কোয়েশ্চেন করবেন না। ওকে, অবশ্যই ভিডিও দেখে কোয়েশ্চেন করবেন। আর হচ্ছে যে আপনি সেল রেফারেন্সটা একটু বাসায় নিজে প্র্যাকটিস করবেন, কারণ নেক্সট ক্লাসে আমি সেল রেফারেন্সের উপর একটা কুইজ নিব। আপনারা যদি অ্যাটেন্ড করেন কুইজে তাহলে বুঝতে পারবো যে কতটুকু বুঝতে পারলেন। মানে এটা আসলে সেল রেফারেন্সটা একদিনে বোঝা পসিবল না। হ্যাঁ, এটার জন্য প্র্যাকটিস করতে হবে। ওকে, মানে এখন দেখালাম বুঝতে পারলেন, কিন্তু একটু পরেই দেখবেন যে আপনি ভুলে গেছেন, এটা মনে থাকবে না। মনে থাকবে না বলতে এই কনসেপ্টটা একটু মাথায় নিতে একটু সময় লাগবে। আর এই কনসেপ্টটা যখনই আপনি নিয়ে নেবেন তখনই কিন্তু পুরো কাজ আপনার ইজি। ঠিক আছে, এক্সেলের সব কাজ আপনার জন্য ইজি হয়ে যাবে। আমার কথা কি বোঝা গেল? ফারহান আপু কি বুঝতে পারছেন? ওকে, হ্যাঁ, নেক্সট ক্লাসে কুইজের জন্য প্রিপারেশন নেন। আমি সেল রেফারেন্সের উপরে কুইজ করবো আর কি। হ্যাঁ, আর আজকে আজকে কতটুকু দেখালাম, সেল রেফারেন্সটা কত ক্লাসে দেখিয়েছি আমি। আর ইরর গুলো মাথায় রাখবেন সবসময়, যে কোনো কিছু ডিভিশন বাই যদি জিরো করেন তাহলে সেটা হচ্ছে যে এই ধরনের ইরর দেখাবে। হ্যাশ এন বাই এর জন্য এই ধরনের ইরর। হ্যাশ নেম যদি থাকে তাহলে মানে নামটা যদি ফাংশনের নাম ভুল লেখেন তাহলে এই ধরনের ইরর দেখাবে, হ্যাশ নেম কোশ্চেন মার্ক। হ্যাশ নাল মানে হচ্ছে যে আপনার ফাংশন আপনি নাম ঠিক লিখেছেন, সবকিছু ঠিক আছে, কিন্তু ওই ভুল যেটা হয়েছে সেটা হচ্ছে যে ইন্টারসেকশন পয়েন্ট। ইন্টারসেকশন পয়েন্ট হচ্ছে যে A1 থেকে B1। ঠিক আছে, এটা মধ্যে যে ক্লোন ইউজ করতে হবে বা যে ফরম্যাটে ইউজ করার কথা ফাংশনটা সেটা আপনি সেভাবে করেন নাই, তখন কিন্তু হ্যাশ নাল দেখাবে। আর হ্যাশ রেফারেন্স থাকলে বুঝবেন যে ওই কোনো একটা সেলের অ্যাড্রেসটা আপনি ডিলিট করে ফেলেছেন, তার মানে বুঝবেন যে আপনার সেলের অ্যাড্রেসটা ডিলিট হয়ে গেছে। ঠিক আছে, বা কোনো ডাটা ডিলিট হয়ে গেছে ওই সামের ভিতরে বা যে ফাংশনের ভিতরে। আর হ্যাশ ভ্যালু থাকলে বুঝতে পারবেন যে আপনার কোনো মানে আপনি যেটা যোগ করছেন সেটা টেক্সটের সাথে আপনি কোনো সংখ্যা যোগ করছেন, সেই জন্য এই ভ্যালুটা দেখাচ্ছে, মানে ডেটা টাইপ ইরর, মানে সংখ্যার সাথে আপনি নাম যোগ করছেন এরকম টাইপের। ঠিক আছে, তো আমি চেষ্টা করেছি যতটুকু ইজিলি বোঝানো যায়। ঠিক আছে, এক্সেলটা আসলে অত মানে সবাই যতটুকু মনে করুক ইজি, কিন্তু আসলে অত ইজি না যদি আপনি প্র্যাকটিস না করেন। ঠিক আছে, এক্সেল বিশাল বড়, আপনি 5 বছর ধরে শিখলেও দেখবেন যে অনেক কিছু এখনো জানেন না। ঠিক আছে, আজকে তাহলে এই পর্যন্তই। ওকে, নেক্সট ক্লাসে আমাদের সপ্তাহে 3 দিন হয় মেবি, ওখানে একটু দেখে নেবেন কবে কবে ক্লাস। সেই ক্লাসে নেক্সট ক্লাসে আমি একটা কুইজ নিব। Okay? আর আজকে একটু ক্লাসটা বেশি নিয়ে নিচ্ছি আর সেল রেফারেন্সটা বেশি জোর দিচ্ছি। সেল রেফারেন্স যদি না পারেন এক্সেল পারবেন না। ওকে, নেক্সট ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ। ঠিক আছে, ভালো থাকেন। হ্যাঁ, আল্লাহ হাফেজ।